এভরিওয়ান, আমি মাইশা বিনতে নূরি। আবার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম কোষ এবং কিশোর। তো সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আগের স্লাইডে। তো আজকে আমরা হচ্ছে জীবকোষ ও কিশোর কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো আর কি। তো একটু আগে তোমরা ক্লাস দেখে এসেছো কয়েকদিন আগে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের আমরা হচ্ছে গিয়ে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স এবং হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যগুলো দেখে এসেছিলাম। তারপর কোষের প্রকারভেদ কোষ নিয়ে টুকটাক পড়াশোনা হয়েছিল। তো আজকে হচ্ছে কোষের প্রতিটা অংশ কোষের যে অঙ্গাণুগুলো এগুলো নিয়ে আমরা একটা ইন ডিটেলস ওভারভিউ বা পড়াশোনা। মানে আজকে এই দুটা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের কোষ এবং মানে কোষটা নিয়ে মোটামুটি একটা ভালো রকমের ধারণা হয়ে যাবে বলে আপু আশা করছি। তো লেটস গেট স্টার্টেড। তো কোষের হচ্ছে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপর হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তো তুমি যদি হচ্ছে একটু দেখো যে একটা কোষের যে কোষ ঝিল্লি যেটা হচ্ছে গিয়ে আহ এখানে থাকে, আর হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্লাজম থাকে, আর হচ্ছে নিউক্লিয়াস যে নিউক্লিয়াস। তো এই তিনটা পোর্শন নিয়ে হচ্ছে এই যে দেখো সাইটোপ্লাজম হচ্ছে এই যে এইটা যেটা দিয়ে হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস হচ্ছে এইটা। আর থাকে কি বাকি কোষ ঝিল্লি, মানে পুরো কোষটার মধ্যে এরকম যে ঝিল্লির মতো অংশটা থাকে ওটা হচ্ছে কোষ ঝিল্লি। এখন আসো আমরা একটু এর আগে হচ্ছে কোষ প্রাচীর নিয়ে একটু টুকটাক পড়াশোনা করি। কোষ প্রাচীর জিনিসটা কি? কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরের যে একটা প্রাচীর বা দেয়াল থাকে সেটাই হচ্ছে কোষ প্রাচীর, যেটা একটু শক্ত হয় এবং হচ্ছে কি উদ্ভিদ কোষের বাইরে শক্ত মূলত কি কি নিয়ে গঠিত হয়? শুধু কি সেলুলোজ না, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ নিয়ে কোষ প্রাচীর গঠিত হয়। কোষ প্রাচীরের কাজটা কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকেও প্রোটেকশন দেয়। এই যে দেখো এই কোষটার পাশে আরেকটা সেম কোষ থাকবে, এভাবেই তো হচ্ছে গিয়ে আমরা কোষকে হচ্ছে প্রোটেকশন দেয়। তারপর কি কোষের আকৃতি বজায় রাখে, আমি আগে ক্লাসে বলেছি, এবং কোষকে একটা পারফেক্ট দৃঢ়তা দেয়, যে কোষ যাতে হচ্ছে স্ক্যাটার্ড হয়ে না পড়ে বা কোষ যাতে ভেঙে না পড়ে। এই জন্য হচ্ছে গিয়ে কোষ প্রাচীর এইটার জন্য হচ্ছে কাজ করে। এখন আসো কোষ প্রাচীর নিয়ে ইন ডিটেলস এ পড়াশোনা করবো আমরা বই থেকে। তো কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অবভিয়াসলি এটা মৃত বা জড় বস্তুতে তৈরি। প্রাণী কোষে অবভিয়াসলি কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা বেশ কমপ্লিকেটেড। কি কি থাকে? সেলুলোজ, সরি সরি, সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে, এগুলো মুখস্থ রাখতে হবে। তবে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি? প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আচ্ছা তোমরা হচ্ছে যখন হচ্ছে সেল কেমিস্ট্রি পড়বে বায়োলজিতে তখন কি দেখবে? তখন দেখতে পাবে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে যখন পড়া লাগছে তখন তোমরা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এই ধরনের গুলো পড়বে, মানে যেগুলো হচ্ছে সুগারের মোটামুটি হচ্ছে একটা মোটামুটি ক্লাসিফিকেশন তুমি পেয়ে যাচ্ছ। তো দেখো প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। প্রোটিন মানে হচ্ছে আমরা প্রোটিন যেটা জানি ওটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত। লিপিড মানে হচ্ছে স্নেহ পদার্থ। পলিস্যাকারাইড মানে হচ্ছে কি, যে আমরা যে কার্বোহাইড্রেট কি করি ওটাই। এবং ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। তো এই দুটো এমসিকে আমরা শিখে ফেললাম। এখন দেখো আমরা কিভাবে কোষ প্রাচীরটা ফর্ম হয় এটার একটা সিম্পল আউটভিউ আমি তোমাদের দেখাই। ধরো এটা হচ্ছে কি একটা মানে প্রাচীর। আমি প্রাচীরের নামটা এখনই বলবো না। এই প্রাচীরটাকে বলা হচ্ছে কি বলতো, কি বলা হচ্ছে? এটা হচ্ছে কি প্রাথমিক কোষ প্রাচীর। এটা কয় স্তর বিশিষ্ট? এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এই এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীরের মধ্য পর্দার উপর মিশ্রিত প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত, মানে প্রোটোপ্লাজম যেটা থাকে ওটা থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ এরকম জমা হয়ে 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 হয়ে, মানে জমা কিভাবে আমি দেখাবো, এই যে এভাবে করে জমা হতে হয়ে হয়ে হচ্ছে একটা তুমি গৌণ প্রাচীর মধ্য পর্দা থেকে বিল্ড আপ করলা। এটা হচ্ছে গিয়ে তোমার গৌণ প্রাচীর বিল্ড আপ হলো এই যে এই জায়গাটা আপু মেবি হচ্ছে বুঝাতে পারিনি, আবার পরে বোঝাবো। তো দেখো এই জায়গাটার মাঝখানে আবার ছিদ্র থাকে, এই প্রাচীরের মাঝে মাঝে আবার একটু একটু করে ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলি? কূপ বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কূপ কি জিনিস। এটা হচ্ছে কি মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে যে গৌণ প্রাচীর তৈরি করে। সেই গৌণ প্রাচীরের মাঝে মাঝে যে ছিদ্র থাকে সেটাকে কূপ বলে। কোষ প্রাচীরের কাজ দেখো এখানে চলে আসছে। কোষকে কি কি করে?
দৃঢ়তা প্রদান করে, আকার এবং আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা, যেমন ধরো এটা একটা কোষ প্রাচীর, তো তো এইটা এখানে থেকে আরেকটা কোষ শুরু হলো, এরকম একটা আরেকটা কোষ প্রাচীর শুরু হলো। আপু একটা হ্যাফোজাইডলি চিত্র আঁকতেছি, দেখো এখান থেকে আরেকটা কোষ প্রাচীর শুরু হলো। তো এইটার মধ্যে যে একটা আণুবীক্ষণিক নালী, যেটার মধ্যে দিয়ে তুমি পানি এবং খনিজ লবণ শোষণ করবা, সেটা কি কি বলে, সেটাকে কি বলে, প্লাজমোডেসমাটা, যেটা মানে কি, সেটা মানে হচ্ছে গিয়ে আণুবীক্ষণিক নালী। তো এটার মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাফেরা নিয়ন্ত্রণ করে। তুমি যদি হচ্ছে ঢ্যাঁড়স কাটো, যেমন ধর একটা ঢ্যাঁড়সকে তুমি যদি হচ্ছে এভাবে মানে আড়াআড়ি করে কাটো, তাহলে যেরকম ওরকম দেখা যাবে কোষ প্রাচীরটাও কিন্তু দেখো প্রস্থচ্ছেদ, মানে আমরা যখন আড়াআড়ি ভাবে কাটি সেটাকে আমরা বলি প্রস্থচ্ছেদ। দেখো এখানে কি আসতেছে, সবার প্রথমে আসতেছে কি, প্রাথমিক প্রাচীর, তারপর আসতেছে কি মধ্য পর্দা, তারপর কি আসতেছে বলতো, এর বাইরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে মধ্য পর্দা, তারপর বাইরে হচ্ছে গিয়ে তোমার ভিতরে হচ্ছে কি গৌণ প্রাচীর। কি কি একটা স্তর আছে, বহিস্তর, এটা হচ্ছে বহিস্তর, তারপর এটা হচ্ছে কি মধ্যস্তর, আর ভিতরের যে জায়গাটা, কুপের মাঝখানে জায়গাটা, সেটাকে বলতেছি কি আমরা অন্তঃস্তর। তো এই তিনটা স্তর কিন্তু ইম্পর্টেন্ট, গৌণ প্রাচীরের তিনটা স্তর। এটা হচ্ছে মধ্য পর্দা, আর এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আবার দেখো এখান থেকে তুমি যখন লম্বা লম্বি ভাবে দেখছো, তখন সবার ভিতরে আছে কি মধ্য পর্দা, তার না সরি, সবার ভিতরে আছে হচ্ছে মধ্য পর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর গৌণ প্রাচীরের তিনটা স্তর চলে আসছে। বুঝতে পারছো কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র? আবার আমরা যখন চিত্র সিরিজে ক্লাস করবো, তখন ইনশাল্লাহ আমরা হচ্ছে ক্লাসগুলো দেখিয়ে দেবো। ওকে, তাহলে কোষ প্রাচীর থেকে আমরা কি কি পেলাম বলতো? ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোষ প্রাচীর হচ্ছে গিয়ে উদ্ভিদে দেখা যায়, প্রাণীতে দেখা যায় না। কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত, রাসায়নিক গঠনটা বেশ জটিল। একটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, লিপিড, পলিস্যাকারাইড আর কি প্রোটিন। তো এগুলো দিয়ে তৈরি। তারপর কি, প্রথমে মধ্য পর্দার পাশে হচ্ছে কয়েকটা প্রাথমিক প্রাচীরের উপরে কয়েক কি হয়, প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি হয়। এই প্রাচীর হচ্ছে ছিদ্র থাকে, যেটাকে বলে কূপ। কোষ প্রাচীরের কাজ কি, দৃঢ়তা দেওয়া, প্রোটেক্ট করা আর আকারকে বজায় রাখা। পাশের কোষের কোষ প্রাচীরের সাথে প্লাজমোডেল ইলাস্ট্রাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, অল ডান। কোষ প্রাচীরটা মোটামুটি অনেক ক্লিয়ার হলো না? এখন দেখো, আমরা হচ্ছে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি কোষ প্রাচীরের পরে আমরা দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি, যেটা হচ্ছে কি প্লাজমোডেসমাটা, না প্লাজমোডেসমাটা মানে তো আরো বিক্ষরিক নালী। কোষ ঝিল্লি মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো বৈশিষ্ট্য কি, পাতলা ও স্থিতিস্থাপক, মানে হচ্ছে কি ঝিল্লিটা হবে পাতলা এবং স্থিতিস্থাপক, এবং আবরণটা হবে জীবন্ত, লাইভলি। আর কোষ প্রাচীরটা কি ছিল, মৃত ছিল এবং জড় ছিল। এর কাজ কি, এ হচ্ছে কোষকে ঘিরে রাখে, কোষের চারপাশটা সে প্রোটেক্ট করে, বাইরে ভেতরে পদার্থ চলাচল নির্ভর করে, যেহেতু জেলি জেলি টাইপের জিনিস, তাই বাইরে বাইরে ভিতরে চলাচল করে। গুরুত্বপূর্ণ কথা কি, এটা নির্বাচনী ভেদ্য পর্দা, মানে হচ্ছে কি ওই যে নির্বাচনী ভেদ্য পর্দা মানে অর্ধ ভেদ্য পর্দা, মানে হচ্ছে ও সবাইকে নেয় না, ও সিলেক্ট করে দেয়, ও দ্রাবককে নেয়, ধ্রুবককে নেয় না। তো দেখো আমরা হচ্ছে এখন বই থেকে একটু দেখি, প্রোটোপ্লাজম মানে কি, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায়, জেলি আমরা দেখেছি তো না? তো জেলির মতো যে বস্তুটা থাকে সেটাকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলি। কোষঝিল্লি দিয়ে দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। মানে হচ্ছে কোষঝিল্লি ইটসেলফ ইজ আ প্রোটোপ্লাজম, কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজম কিন্তু কোষঝিল্লি না, দুটার মধ্যে কিন্তু ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। মানে আমি একটু ঠান্ডা মাথায় বলি, কোষঝিল্লি প্রোটোপ্লাজমের টিমের মধ্যে, ঠিক আছে? প্রোটোপ্লাজম আরো বড় একটা জিনিস, প্রোটোপ্লাজমের মধ্যেই তোমার কোষঝিল্লিটা থাকে। মানে হচ্ছে কোষঝিল্লির মধ্যে, কোষঝিল্লি দিয়ে যেটা ঘেরা, যেমন ধরো এটা হচ্ছে কি কোষঝিল্লি, এটার মধ্যে যেটা ঘেরা সেটাই হচ্ছে কি তোমার প্রোটোপ্লাজম, ভিতরে রেড যে ফিল আপ করছি এটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়া আর কি কি আছে, সাইটোপ্লাজমীয় অর্গানিজমস এন্ড নিউক্লিয়াস। আসো এখন আমরা আগে কোষঝিল্লিটা দেখে নিই। এতক্ষণ কি পড়লাম আমরা, প্রোটোপ্লাজম পড়লাম, আর কোষঝিল্লি আমরা পড়ি নাই না। এখন আমরা একটু আগে হচ্ছে কি কোষঝিল্লি, এর জন্য আমি বলছি দুটো আলাদা আলাদা লাগছে কেন। এতক্ষণ আমরা পড়লাম প্রোটোপ্লাজম, মানে হচ্ছে কোষঝিল্লির ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় বস্তু থাকে, সেটাই প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে বর্ডার থাকে। আর এটা কি বলা হচ্ছে, এই যে কোষঝিল্লির ভিতরে যেটা থাকে প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের পার্ট। এবং কোষঝিল্লি ছাড়া কি কি আছে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন আসো কোষঝিল্লি, প্রোটোপ্লাজমের বাইরে আমরা কি পড়ছিলাম, যে প্লাস প্লাস কি বলে, যদি প্রোটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লির ভিতরে,
আর কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে। যে দুই স্তরের, কয় স্তরের, এটা মাত্র হচ্ছে দুই স্তরের, এটা মনে রাখতে হবে। দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, মানে পর্দাটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক আর কি কি আছে? স্প্রিং তো স্থিতিস্থাপক না। আমরা যদি স্প্রিং কে প্রেস করি তাহলে ও সংকুচিত হয়ে যায়, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। তাকে কি বলা হচ্ছে? কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। এই ওয়ার্ড গুলো মনে রাখতে হবে। কোষ ঝিল্লির যে ভিতরে যে ভাঁজটা, আঙ্গুলের মতো ভাঁজ বা অভিক্ষেপকে কি বলে? মাইক্রোভিলাই বলে। তোমরা যারা হচ্ছে কি অন্ত্র পড়েছো আগে পরিপাক চ্যাপ্টারে, দেখবে অন্ত্রের মধ্যে আঙ্গুলের মতো অভিক্ষেপের অংশ থাকে, যেখানে যেটাকে ভিলাই বলে, বহু বছর বলে ভিলাস। তো সেটাতে কি হয়? সেটাতে হচ্ছে কি হয় বলতো? সেটাতে আমরা দেখতে পাই যে ওটা কি হয়, আঙ্গুলের মতো অভিক্ষেপ দ্বারা শোষিত হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আহ মানে ইম্পর্টেন্ট। এটা প্রধানত কি দিয়ে তৈরি? লিপিড দিয়ে তৈরি এবং প্রোটিন দিয়ে তৈরি। এটা মনে রাখতে হবে। লিপোপ্রোটিন ঝিল্লি, লিপোপ্রোটিন ঝিল্লি, লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন। তো কোষ ঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা বলছি। নির্বাচনী ভেদ্য পর্দা মানে বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে, তোমাদেরকে এই কথাটাও বলছি যে অভিস্রবণ প্রক্রিয়াতে সবসময় বৈষম্য ভেদ্য পর্দাটা ইউজ হয়। এটা আমাদের পিচ্চি কালার পড়া। কি হয়? পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রিত হয় এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। মানে হচ্ছে কি, দুইটার মধ্যে পার্টিশন একটা দিয়ে রাখে। তো দেখো এখানে আন্তঃকোষীয় স্থান আছে একটা, মাইক্রোফিলাই আছে একটা, এটাকে বলা হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। তো দেখো সাইটোপ্লাজমীয় অর্গ্যানস মানে কি? আমাদের ধরো হচ্ছে এটা হচ্ছে কি তোমার কি কোষঝিল্লি। কোষঝিল্লির মধ্যে আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আছে হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম থেকে হচ্ছে আমি কি করব, নিউক্লিয়াসটাকে আমি সরায় নিব। সরায় নিলে যে পার্টটুকু থেকে যায় সেটাই সাইটোপ্লাজম। মানে কি, প্রোটোপ্লাজম থেকে পুরা বডিটা থেকে আমি যদি নিউক্লিয়াসটা টেনে নিই, মানে কোষ বডি থেকে নিউক্লিয়াসটা টেনে নিলে জেলের মতো যে পোর্শনটুকু থেকে যায় সেটাই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু ভেসে থাকে। এদের প্রত্যেকের কাজ কিরকম? ডিফারেন্ট, কিন্তু এরা একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুর মধ্যে কোনোটা আছে ঝিল্লিযুক্ত আর কোনোটা আছে ঝিল্লিহীন। অঙ্গাণুগুলো কি কি? ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো আমরা একটা আলাদা করি। ঝিল্লিযুক্ত অঙ্গাণু কি কি আছে বলতো? মাইট্রোকন্ড্রিয়া একটা আছে, আমি জাস্ট এম লিখতেছি, এম, মাইট্রোকন্ড্রিয়া। তারপর আর কি কি আছে আমাদের বইতে? আমরা একটু দেখি তো, প্লাস্টিড আছে, এগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত প্লাস্টিড। আর কি কি আছে দেখি তো? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আর কি কোষ গহ্বর আছে, লাইসোজোম আছে। এইগুলাই হচ্ছে কি মোটামুটি ইম্পর্টেন্ট। তবে ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো? একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে গিয়ে তোমার কি, ক্লোরোপ্লাস্ট, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি। ওকে, অল ইজ। তো দেখো আমরা হচ্ছে কি করছিলাম। দেখ, সাইটোপ্লাজম আমরা বুঝলাম যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরায় নিয়ে যেতে পাই, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো এটার মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এগুলো কিন্তু ঝিল্লি যুক্ত। এখন দেখো এখানে ইম্পর্টেন্ট কি কি ওয়ার্ড আছে। তোমাদের সময় এখন তো বইতে আলহামদুলিল্লাহ অনেক কিছু ইমপ্রুভ করছে। আমি যেটা দেখলাম যে এসএসসি লেভেলের ফিজিক্স এবং মানে কেমিস্ট্রি, মানে এই দুইটা না খুবই উইক। বায়োটা মোটামুটি তাও চলে, কিন্তু হচ্ছে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা বই তোমাদের হচ্ছে প্রপারলি পড়া লাগবে। মানে হচ্ছে শুধু বই পড়ে তোমরা হচ্ছে খুব একটা বেনিফিট করতে পারবে না। তোমাদের হচ্ছে কি করা লাগবে, মানে ভালো মতো অন্য সহযোগী বই বা হচ্ছে ভালো টিউটার, যেমন এই পেন ক্লাসরুমে তো অনেক ক্লাস হচ্ছে, এগুলো ফলো করতে পারো। তো এটা একটু হচ্ছে খেয়াল রাখতে হবে। তো দেখো বায়োলজি থেকে, সরি, তো মাইটোকন্ড্রিয়াতে বলা হচ্ছে কি, শ্বসনে অংশগ্রহণকারী। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে শ্বসনে ওরা পার্টিসিপেট করে। এই অঙ্গাণুটা কি করে? 1886 খ্রিস্টাব্দে, মতান্তরে 1894। সবচেয়ে মানে স্বস্তির কথা যে এগুলোতে ডেট টেট তেমন একটা লাগে না। তাও একটা দুটো ডেট তো এগুলো একটু মনে রাখবা। তাহলে কে কে আবিষ্কার করলো? হচ্ছে রিচার্ড অল্টম্যান। এবং সে কি নাম দেয়? বায়োব্লাস্ট। মানে বায়োব্লাস্ট মানে কি, ব্লাস্ট জিনিসটা খুব একটা বড় না, মানে বায়োব্লাস্ট মানে হচ্ছে বায়োলজি ওরিয়েন্টেড ব্লাস্ট, ধরে রাখো। তবে এটার নামটা যে মাইটোকন্ড্রিয়া, বায়োব্লাস্ট টু মাইটোকন্ড্রিয়া, নামটা দেখে কার্ল বেন্ডার। এই নামটা খুব ইম্পর্টেন্ট। এই দুই স্তর বিশিষ্ট, কি কি দুই স্তর বিশিষ্ট, কোন কয়টা কি স্তর বিশিষ্ট, এগুলো একদম টেবিল করে মুখস্থ করে ফেলতে হবে। ওয়েট, রিচার্ড ওয়ার্কম্যান। এবং এটা কি দুই স্তর বিশিষ্ট, আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা।
ভিতরের স্তরটা কি হয়, ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ করে থাকে, এদেরকে আমরা কি বলি, ক্রিস্টি বলি। মানে হচ্ছে আমরা যখন হচ্ছে মানে মাইটোকন্ড্রিয়ন দেখি, দাঁড়াও wait, আমাদের স্লাইডে মাইটোকন্ড্রিয়ন আপু ইনক্লুড করেছিলাম। ওই যে দেখো, এই যে দেখো, একটা কিউট কুকি টাইপের মাইটোকন্ড্রিয়া। দেখো এখানে হচ্ছে ভিতরে যেটা অভিক্ষেপের মতো ভাঁজ, আসলে কার্সার তোমরা দেখতে পাচ্ছ, অভিক্ষেপের মতো ভাঁজ করে যেটা আছে সেটাকে আমরা বলছি ক্রিস্টি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার কি, ক্রিস্টি। তো এদের গায়ে হচ্ছে কি বৃত্তাকার, মানে বৃত্তাকার মানে কি বোটার মতো বৃত্তাকার গোলাকার বস্তু থাকে, এদেরকে আমরা কি বলি, অক্সিজম বলি। এখানে হচ্ছে কি তোমার এনজাইমস গুলো অ্যারেঞ্জ করা দেখা দেখো এখানে লেখা আছে, অক্সিজমে উৎসেচক বা এনজাইম গুলো হচ্ছে কি সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ন হচ্ছে এক বচন, আমি শুরুতেই বলেছি, আর বহু বচন কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স, যেটার মধ্যে হচ্ছে কি সবগুলো ছোট ছোট জিনিসপত্র থাকে। জীবের শ্বসন কাজে সাহায্য করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একমাত্র সবচেয়ে প্রধান কাজ। এবং কি শ্বসন ক্রিয়ার ধাপ কয়টা আমাদের, চারটা। তোমাদের ফোর্থ চ্যাপ্টারে মেবি পড়বা এটা, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, তারপর কি না সরি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমরা যখন হচ্ছে ইন্টারে পড়বা তখন হচ্ছে এগুলো সবগুলো প্রসেস মোটামুটি আমাদের পড়া লাগে। এর প্রথম যেটা মানে ধাপ, সেটা গ্লাইকোলাইসিস এর বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, এটা ঘটে কোথায় জানো, সাইটোপ্লাজমে ঘটে। তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পূর্ণ হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে প্রথম ধাপটা কোথায় সম্পূর্ণ হয় নাকি হয় না, হয় না, এবং এটা না হলে কোথায় হচ্ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখো অন্তর বহির ঝিল্লি, দেখো এই যে বাইরে দিয়ে বোঝা যাচ্ছে আন্তঃঝিল্লির স্থান, দেখো এটার ভিতরে আবার ম্যাট্রিক্স আছে। তারপর এটা আবার ভাঁজ করা, এই যে ভাঁজ গুলাকে বলা হচ্ছে আঙ্গুলের মতো ক্রিস্টি। ক্রিস্টির ভিতরে আবার হচ্ছে রাইবোসোম আছে, তারপর দেখো কি ডিএনএ সিনথেসিস আছে। তারপর এখানে বৃত্তাকার যেটা, সেটাকে বলা কোন বাবু যদি হচ্ছে কি এই এই চিত্রটা দেখে দেখে যদি হচ্ছে বোঝার চেষ্টা করে, তার ভুল হওয়ারই কথা না। দেখো আমি তাও হচ্ছে আপু বুঝাই দিচ্ছি, দেখো এই জায়গাটা হচ্ছে কি, এই যে এই ঝিল্লিটা, এই যে রেড কালার দিয়ে যেটা বর্ডার করতেছে, এটা হচ্ছে অন্তঃঝিল্লি। তারপর দেখো বাইরের সাইডটা হচ্ছে গিয়ে বহির ঝিল্লি, এই যে এই জায়গাটা একদম বাইরে, যেটা একদম জুতার মতো দেখতে, তাই না, আমার কাছে তো জুতার মতোই লাগে। তারপর দেখো এই যে ভিতরে যে অ্যাশ কালারের জায়গাটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তারপর দেখো এখানে যে জায়গাটা, এই যে এই জায়গাটা জুতার মাঝখানে যে জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে আন্তঃঝিল্লি স্থান। এখানে কি আছে, পেঁচানো ডিএনএ আছে, রাইবোসোম আছে বৃত্তাকার, আর তার সাথে কি আছে, ডিএনএ আছে। আর কি আছে, অক্সিজম আছে না, অক্সিজম আছে আর ক্রিস্টি আছে, দেখো ইজি ইজি। তো দেখো এখানে হচ্ছে এটা আমরা বাইরে থেকে সবসময় লম্ব চিত্রে আঁকি মোটামুটি, অনেকে হচ্ছে 3D তেও আঁকে, তোমার যেটা ইচ্ছা। তো শ্বসন ক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ তৃতীয় ধাপ, ক্রেবস চক্র। তৃতীয় ধাপে অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকে, এই বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয়। মানে হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা, ক্রেবস চক্র। তো এটা একটু মনে রাখবা। আর আমরা জানি কি ক্রেবস চক্রই হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি প্রডিউসড হয়, দেখো এই যে। তো এটি হলো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এটা আমরা একদম পিচকা কাল থেকে হচ্ছে গিয়ে পড়ে আসতেছি, তাই না। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে। কিছু উৎপাদন কেন্দ্র বা পাওয়ার, আচ্ছা স্যার, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাক কেন্দ্রিক কোষ, মনে করো তো প্রাক কেন্দ্রিক কোষ মানে কি ছিল, প্রোক্যারিওটা। প্রোক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ, এটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েড, না সরি, মোনোসার্কোমোনয়েডস, হ্যাঁ ঠিক আছে। ট্রাইকোমোনাস, সার্কোমোনয়েডস, দেখছো আপু ছোটবেলায় পড়ছি ভুলে গেছি। মোনোসার্কোমোনয়েডস, এই দুইটা জায়গায় হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তীয় ইতিহাসে কোনো এক সময় মাইটোকন্ড্রিয়া হচ্ছে গিয়ে কোনোভাবে ঢুকে গিয়ে সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এটা নিয়েও হচ্ছে এখনো ব্যাখ্যাটা এভাবেই ধরা হয়েছে, আগে মাইটোকন্ড্রিয়া বর্ডারে ছিল না, টুস করে কে জানি ঢুকায় দিয়ে বা হচ্ছে নিজে নিজে ঢুকে গিয়ে হচ্ছে চিরস্থায়ী হয়ে গেল আর কি। ওকে, এখন হচ্ছে আমরা করছিলাম হচ্ছে এখানে তো কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ দেওয়া আছে, দেখো খাদ্য জারণ করে শক্তি উৎপাদন করে, পাওয়ার হাউস অফ সেল। ওকে, তো দেখো এখানে হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের বর্ণনা কি, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, এরা হচ্ছে কি অনেক বেশি আর কি মানে পপুলার বায়োলজিস্ট। তো 1866 সালে কি করলো, সরি সরি সরি,
ওকে, প্লাস্টিক নিয়ে পড়বো তো, তাই না? প্লাস্টিক হচ্ছে আমাদের জন্য পেন স্টার। বাজি তোমাদের সাথে আমার সাথে। পেন স্টার, মাইট্রোকন্ড্রিয়া, পেন স্টার আসবেই। যে হচ্ছে জীব সভ্যতার বিকাশে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিকের আন্তঃসম্পর্ক বা হচ্ছে কি গুরুত্ব। আবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টলি একটা কোয়েশ্চেন আসছিল মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের পার্থক্য লাগে, মানে পার্থক্য না, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের সামঞ্জস্য, মানে এরা এদের মধ্যে মিল কোথায়, তো এইটা এরা এদের মধ্যে মিল আছে। তো দেখো 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিক আবিষ্কার করেন। প্লাস্টিকের প্রধান কাজ কি? প্লাস্টিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়া লাগবে। খাদ্য প্রস্তুত করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ, খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ, আর উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগণে সহায়তা করা, এটা কার কাজ? এটা হচ্ছে কি তোমার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের কাজ। তো প্লাস্টিক কি তিন ধরনের, কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং নিউক্লিওপ্লাস্ট। ওকে, এখন আসো প্লাস্টিকের সংজ্ঞা কি হতে পারে। স্ট্রোমা, স্ট্রোমা এবং গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন দ্বারা সীমিত সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক। এটা হচ্ছে আজমল আজমল সান্তনা হাসান স্যারের বইতে একটা সংজ্ঞা ছিল, এবং আমি হচ্ছে ক্লাস 6 থাকতে এই সংজ্ঞাটা বুঝতে পারছিলাম, কারণ আই ওয়াজ রিয়েলি ইনথুসিয়াস্টিক ইন বায়োলজি। তো এর জন্য আমি দেখা গেছে অনেক সময় তোমার আগের বই বা বড় ক্লাসের বই থেকে হচ্ছে আমরা সংজ্ঞা নিতাম আমি আর কি, নিয়ে তারপর মাথা পরে করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদেরকে পাওয়া যায়। প্লাস্টিকের আমরা একটু দেখি। প্লাস্টিকের গ্রানা কোথায়? গ্রানা, এই যে গ্রানা অংশ। এখানে গ্রানাম লেখা হয়েছে কেন বলতো? এই একটাকে বলা হচ্ছে গ্রানাম, আর অনেকগুলোকে মিলে হচ্ছে গ্রানা বলা হচ্ছে। ওকে, তো প্লাস্টিকের গ্রানা অংশটা কি করে একটু দেখে আসি। প্লাস্টিকের গ্রানা অংশ করে কি? প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে, মানে সানলাইটটাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যেটা দিয়ে ওরা খাবার তৈরি করতে পারে। এই যে আবদ্ধ, এই যে গ্রানাম গুলো যে হচ্ছে কি সূর্যালোক, ধরো একটা সান আঁকলাম আমি, সান এঁকে, wait, আপুর অ্যাস্থেটিক সান, এই সান থেকে যে লাইটটা আসছে এটা থেকে গ্রানাম হচ্ছে কি সৌরশক্তিতে আবদ্ধ করলো। এই সৌরশক্তিটা যে আবদ্ধ হলো এটা হচ্ছে কি স্ট্রোমাতে যে উৎসেচক আছে, মানে স্ট্রোমা কোথায়, এই যে দেখো এটাকে বলা হচ্ছে স্ট্রোমা, এই যে মেইন বডিটাকে বলা হচ্ছে স্ট্রোমা। তো স্ট্রোমাতে কি করে সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরে পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। ওই যে সৌরশক্তিটা ওটা হচ্ছে গ্রানাম থেকে নিয়ে স্ট্রোমা কি করে, মানে যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং কোষের যে ভেতরে যে পানিটা, ওই পানিটা ব্যবহার করে কি করে সরল শর্করা তৈরি করে। এই কোষে কি হয়, প্লাস্টিকে ক্লোরোফিল থাকে তাই এদেরকে সবুজ দেখায়। এছাড়া এদের ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে, এটা তো আমরা জানি। প্লাস্টিকের এই চিত্রটা সুপার ইম্পর্টেন্ট, চিত্র আপনাকে শিখতে হবে, চিহ্নিত চিত্র আপনার জানতে হবে। ক্রোমোপ্লাস্ট। আচ্ছা দেখো আমরা আগে একটু বডিটা নিয়ে কথা বলি। দেখো এই প্লাস্টিকের বডি, তো দেখো এখানে কি থাকে বাইরে, এটা দুইটা আবরণ দেখতে পাচ্ছ, এখানে একটা আবরণ আর এখানে একটা আবরণ, তাই না? তো এখানে কি দেখতে পাচ্ছ বাইরে? একটা ঝিল্লি দেখতে পাচ্ছ, তাই না? তারপর কি দেখতে পাচ্ছ? অন্তঃঝিল্লি, গুটি গুটি গোল্লা গোল্লা জিনিসপাতি থাকে, সেটাকে কি বলা হচ্ছে? রাইবোজোম। তারপরে আর কি থাকে এখানে? হচ্ছে থাইলাকয়েড থাকে, মানে হচ্ছে এই একটা তো গ্রানা, এই গ্রানা হচ্ছে অনেকগুলো থাইলাকয়েড ডিস্কের মতো বা সিডির মতো জিনিস নিয়ে গঠিত। এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তার সাথে আছে কি বলতো, এই থাইলাকয়েড গুলো, এই যে দেখো এই যে এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। তারপর এখানে হচ্ছে একটা গ্রানার সাথে একটা গ্রানা মিলে গ্রানা, সরি গ্রানাকে গিয়ে কে হচ্ছে অ্যাড করতেছে, এটা হচ্ছে গিয়ে তোমার আন্তঃগ্রানা, তাই না? দুইটার মধ্যে দুইটা ইন্ট্রাগ্রানা, এই যে দেখো একটার সাথে একটা কানেক্ট করতেছে, সেটাকে বলে আন্তঃগ্রানা। আর কি বাদ দিলাম আপু দেখো তো? আর এখানে হচ্ছে ডিএনএ আছে, দেখো এই যে ডিএনএ আছে, তারপর শ্বেতসার দানা আছে অবভিয়াসলি, কারণ তুমি হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু হচ্ছে কি থাকে, কি থাকে বলতো? দানা থাকে, কি বলে শ্বেতসার দানা থাকে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এটা কি প্লাস্টিকের চিত্র নাকি মানে অন্য কিছু, ক্লোরোপ্লাস্টের চিত্র? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। তুমি যদি এটাকে প্লাস্টিক বলে চালাই দিতে চাও তাহলে হবে না, কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের হচ্ছে অভ্যন্তরীণ গঠনে যথেষ্ট ডিফারেন্স আছে।
এখানে ক্যারাটিন নামে একটা রঞ্জক থাকে। তো দেখো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোর মধ্যেই কথা আছে। ক্রোমোর মধ্যে কি কথা আছে? এগুলো রঙিন প্লাস্টিক, তবে কিন্তু অসবুজ, সবুজ হবে না। সবুজ কিসে হবে? শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে। এই প্লাস্টিতে কি থাকে? জ্যান্থোফিল। জ্যান্থোফিল কি কালারের হয়? ইয়েলো। আর ক্যারোটিন, আমরা ছোটবেলা থেকে জানি ক্যারোটিন মানে কমলা। ফাইকোএরিথ্রিন মানে হচ্ছে লাল, এটা দেখেই বুঝতে পারছো। ফাইকোসায়ানিন এটা হচ্ছে নীল, ইত্যাদি কি থাকে? রঞ্জক থাকে। তাই কোনোটি হলুদ হবে, কোনোটি ব্লু হবে, কোনোটি রেড হবে। এদের মিশ্রণ জনিত কারণে, মানে এদের কারণে হচ্ছে কি ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এতে দেখা যায়। যেটা রঙিন পাতা, ফুল পাতা, গাজরের মূলে এতে দেখা যায়। আচ্ছা, তুমি আমাকে বলতো গাজরের, আসলে আমরা যে একটা গাজর খাই, যেমন ধরো এটা একটা গাজর, কিউট গাজর আমি আঁকলাম। তো আমরা যে গাজরের এই বডিটা আসলে কি? প্রথমে তো মূল না, আপনি জানেন এই যে মূলা, মূলাও তো হচ্ছে প্রজাপতি, তাই না? আর আলুটা হচ্ছে টিউবার, তাই না? তো ওকে, তো ফুল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ দেখো, ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের কাজ। বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে, এটাও এদের কাজ। তো এখন একটা থিওরি আছে, যেমন ধরো হচ্ছে ফুল মানে লাল কেন হয়, লাল গোলাপ কেন হয়, রজনীগন্ধা সরি সাদা কেন হয়? যেমন ধরো আমাদের তো রং ধরতে 7টা কালার না, রোদের রেদে তুমি 7টা কালার পাচ্ছ। 7টা কালার থেকে 7টা কালারই তো হচ্ছে ওদেরকে অ্যাট্রাক্ট করে, বা 7টা কালারই তো হচ্ছে মানে রিফ্লেক্ট করে বা রে করে। তো সেখান থেকে হচ্ছে একটা কালার হচ্ছে গিয়ে ও শোষণ করে নেয়, বাকি সব কালার গুলো মানে একটা কালার সব কালার শোষণ করে নেয়, একটা কালার ও হচ্ছে শোষণ করে না। আমি এভাবে মনে রাখতাম যে ওই কালারটা হয়তো বা ও পছন্দ করে না, যেমন ধরো লাল গোলাপ, লাল কালারটা হচ্ছে পছন্দ করে না। আর অন্য সব কালার হচ্ছে ও পছন্দ করে দেখে শোষণ করে নেয়। এই কারণে যে কালারটা পছন্দ করে না সে কালারটা ওর কালার হয়ে যায়। তো এটা একটা মানে কারণ। লিউকো মানে কি? কোনো ধরনের রঞ্জক পদার্থ থাকে না, একদম হোয়াইট, মানে ওর জীবনে কোনো কালার টালার নেই। তো তাকে বলা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। তাহলে যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন হচ্ছে মূল, ভ্রূণ, জনন কোষ, মূল কিভাবে সূর্যের আলো পৌঁছাবে বলো? মূল তো থাকেই মাটির নিচে, ওর সানরে দেখার সময় আছে। তো সেখানে এটাই ওদের পাওয়া যায়। এদের প্রধান কাজ কি? খাবার সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এসে কি হয়? লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। হতে পারে আর কি, মানে শিওর না আর কি, হইতেও পারে আর কি। তো এই জিনিসটা মানে হয় আর কি। তো এখন দেখো প্লাস্টিকের চিত্র আঁকতে বলেছে, বিভিন্ন ধরনের প্লাস্টিকের চিত্র, পেপার, সাইন পেপার, হ্যান্ড ত্যান এগুলা। তো প্লাস্টিকটা সুপার ইম্পর্টেন্ট আপু, কেন বললাম? যে সব মাঝে মাঝে প্লাস্টিকের ব্যাখ্যা চেয়ে বসে, তখন কিন্তু আমাদের 3টা পার্ট নিয়ে লিখতে হবে। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এবার কি এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা কিন্তু লেখাই লাগবে। দেখো প্লাস্টিকে, দেখো এখানে একদম ছোট করে আমি নিয়ে আসছি, পিচ্ছি করে দেখো এখানে প্লাস্টিক আছে, শুধু উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট কি করে? সবুজ রঙের সালোক সংশ্লেষণ করে। ক্লোরোপ্লাস্ট পুরো ফলকে রঙিন করে, লিউকোপ্লাস্ট কি করে? খাদ্য সঞ্চয় করে। একদম সুন্দরভাবে টু দা পয়েন্ট পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে হবে। আর ওখানে বইতে যে চিত্রটা দেওয়া, এটা কিন্তু প্লাস্টিকের চিত্র না, এটা ক্লোরোপ্লাস্টের চিত্র। দেখো এখানে লেখা আছে একটি প্লাস্টিক খন্ডিত। ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ, এখানে কিন্তু হচ্ছে ইলেকট্রন রূপীকরণ যন্ত্রে লেখা এবং সরলভাবে উপস্থাপন। ও, তো দেখতে পাচ্ছ এখানে চিত্র দেওয়া আছে, শ্রেণীতে উপস্থাপন করবে, লেখা আছে। দেখো আমরা হচ্ছে আগের স্লাইডে কি দেখতে পেলাম? আমরা হচ্ছে একদম মেন মেন জিনিসগুলো এখানে আছে না? তো দেখো আমরা নেক্সটে যাই, গোলজি বডি। গলগি বডি বা গোলজি বডি, তুমি সেটাই বলো না। এখন দেখো এখানে কিন্তু একটা সুন্দর গলগি বডির চিত্র দেওয়া আছে। গোলজি বস্তু কিংবা গলগি বস্তু প্রধানত প্রাণী কোষে দেখা যায় এবং অনেক উদ্ভিদ কোষেও দেখা যায়, মানে মেইনলি কিন্তু প্রাণী কোষে আছেও, কিন্তু হচ্ছে উদ্ভিদ কোষে দেখা যাইতেও পারে, নাও যেতে পারে। এটা সিস্টার্নি। সিস্টার্নি মানে হচ্ছে পাশাপাশি যেটা থাকে, আমি বলবো একটা পাশাপাশি যেটা থাকে তাটা সিস্টার, তার মানে এরা হচ্ছে সিস্টার্নি। এবং কয়েক ধরনের ভেসিকল থাকে, দুই ধরনের ভেসিকল থাকতে পারে। একটা হচ্ছে বড় ভেসিকল, আর একটা হচ্ছে পিচ্ছি বা ছোট ভেসিকল আর কি। তো এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, মানে বিভিন্ন এনজাইম পানি ছেড়ে দেয় হচ্ছে গিয়ে এর পর্দায়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর সম্পর্ক রয়েছে, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন পদার্থ সিক্রেশনে ভূমিকা রাখে, হরমোন সিক্রেশনে ভূমিকা রাখে, এগুলো একদম পয়েন্ট করে পড়তে হবে। কি কি করে? একটা হচ্ছে পানি বিয়োজন করে, বিভিন্ন এনজাইম বিয়োজন করে, তারপর এই বিভিন্ন হরমোন নিঃসরণ করে, বিভিন্ন কিছু টাইপের জিনিসপাতি মানে এই নিঃসরণের কাজেও থাকে। নিঃসরণের কাছে যেহেতু থাকে, তার মানে বিপাকীয় মানে সবকিছু তো মাইনাস, ও খালি বের করে দেয়। আর কখনো কখনো কিন্তু একটা জিনিসের প্লাস, সেটা কি হচ্ছে? প্রোটিন সঞ্চয় করে কখনো কখনো। তাহলে এক বড় ভেসিকল থাকে, আবার ছোট ভেসিকলও থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। এর কিন্তু সব ঝিল্লি বলা। ওকে, আসলে স্লাইডে কিছু আছে কিনা আমরা একটু দেখে আসি। স্লাইডে বলছি প্রশ্ন এই
এখানে তো রাইবোসোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কোষ অঙ্গাণুগুলো সব আছে, ক্রোমোসোম, নিউক্লিয়াস, লাইসোসোম, প্লাস্টিড। ওকে, এখানে হচ্ছে আহ না, এখানে হচ্ছে কি গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব দেওয়া আছে। তো দেখো প্লাস্টিড নিয়ে বলা আছে এখানে শুধু উদ্ভিদ কোষে থাকে। আর এখানে হচ্ছে তেমন একটা দেওয়া নেই কিছু। ওকে, তো আমি বই থেকে যেটা পড়ালাম, যতটুকু পড়ানো ওটুকুই, বেশি জানা লাগবে না, এখান থেকে বেশি শিক্ষিত হওয়ার কিছু নাই। তো এখানে কি কি বলা হইতেছে, এখানে হচ্ছে তোমার শুধুমাত্র ওরা হচ্ছে সবকিছু বিপাক করে, নিঃসরণ করে পানি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন, শুধুমাত্র প্রোটিনটা প্লাস, প্রোটিনটা সঞ্চয় করে, যেটা প্লাস এটা একটু মনে রাখতে হয়। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে ভিতরে, প্লাজমা, প্লাজমিক মানে প্লাজমার মধ্যে, রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী গায়ে দেখো, আগে উল্টা উল্টা কথা বলতেছে, প্রায় রাইবোসোম লেগে থাকে। তাই স্বাভাবিকভাবে এসব স্থানে অবশ্যই রাইবোসোম যেহেতু প্রোটিন সংশ্লেষণ করে, তার মানে যেহেতু আমার গায়ের সাথে লেগে আছে, তার মানে আমিও তো কিছু না কিছু প্রোটিন সংশ্লেষণ করবো, তাই না? কোষে উৎপাদিত পদার্থের মধ্যে প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইউজ হয়। মানে কি হয়, মানে ওরা হচ্ছে বিভিন্ন পদার্থের মধ্যে যেমন ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্র কোথায়, ছি, চিত্র দেয়নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা দেখো এই যে এখানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, এই যে এগুলোর মধ্যে হচ্ছে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের পদার্থ হচ্ছে গিয়ে পরিবাহিত হয়। তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। তারপর আর কি কি আছে, এরা কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। তাই ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে হরমোন এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির মাধ্যমে চলাচল করে, যেটা বললাম যে মানে ওর কাজ হচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়ানো বা ঘুরে ঘুরে বেড়ানো। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এগুলো সৃষ্টিতে কোন দুইটা অঙ্গাণু সৃষ্টিতে খুবই ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া এবং ভ্যাকিউল, এই দুটি সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। Okay, এখন আসো কোষ গহ্বর। কোষ গহ্বর জিনিসটা কি? আমরা কি কোষ গহ্বর দেখছি এখানে? এটা তো হচ্ছে কি তোমার, দেখে মনে হচ্ছে একটা প্রাণী কোষ। এই যে দেখো, কি কিউট না? একদম সিনচান সিনচান লাগতেছে। রসধানী বা ভ্যাকিউলে কি হয়, এখানে হচ্ছে কি একদম কোষের ভিতর, মানে একদম কোষের সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে বড়টা ফাঁকা জায়গা, যেমন উদ্ভিদ কোষে তো থাকে, প্রাণী কোষে থাকে না। এটা তার একটা মানে কোষ, উদ্ভিদ কোষ, একটু পুরো একটা ফাঁকা জায়গা নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর কি হয়, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কি, কোষ রস ধারণ করে, এরা বিভিন্ন ধরনের কোষ রস ধারণ করে, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি। তুমি মনে রাখবে আমিষ থাকে, শর্করা থাকে, চর্বি থাকে, রঞ্জক থাকে, পানি থাকে, অ্যাসিড থাকে, অজৈব সব ধরনের জিনিসপাতি এই কোষ রসের ভিতরে থাকে। এই যে এখানে যে রসটা থাকে, তো প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, যদি কখনো যদি থাকেও তাহলে সেটা ছোট হয়ে যায়। এখন আসলে লাইসোসোম, লাইসোসোম একটা বলের মতো জিনিস, মানে আত্মঘাতী থলিকা বলে এটাকে। তো দেখো এখানে লাইসোসোমের একটা বর্ণনা আছে, এই যে দেখো লাইসোসোম। তো লাইসোসোম জিনিসটা কি রকম, বল টাইপের একটা লাইসোসোম জিনিসটা। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে বলা আছে, দেখো এই যে দেখো রাইবোসোম প্রোটিন পরিবহন করে, যেটা রাফ, আর যেটা স্মুথ সেটা হচ্ছে রাইবোসোম থাকে না, ওরা চর্বি তৈরি করে। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা প্রোটিন পরিবহন করে আর একটা হচ্ছে চর্বি তৈরি করে। আর রাইবোসোম কি করে, প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোসোমের ভূমিকা মানুষের প্রাণীর হিস্ট্রিতে অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আসো দেখে আমরা পড়ি। লাইসোসোম দেখো সার্কুলার একটা জিনিসটাকে ভাঙলে তখন হচ্ছে এটা ভিতরে কুটি 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 কিছু জিনিসপত্র দেখা যায়। আর এটা হচ্ছে কি এভাবে থাকে আর কি, এটাকে তুমি যদি হচ্ছে গিয়ে মানে প্রস্থচ্ছেদ করো, তাহলে এটাকে এভাবে দেখা যায়। কি দিয়ে আবৃত, লিপিড, খুব ইম্পর্টেন্ট। লাইসোসোম কি করে, জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক মানে এর মধ্যে যে এনজাইমস, এটা কি করে, আপদ জীবাণুগুলোকে একদম হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচক গুলো একটা পর্দা দিয়ে আলাদা করে থাকে, তাই মানে হচ্ছে এই যে উৎসেচক গুলা, মানে এরা হচ্ছে এটাকে না হচ্ছে আলাদা করা থাকে। কারণ কি বলতো, পর্দাতে দেওয়ার কারণ হচ্ছে অন্যান্য অঙ্গাণু যদি আশপাশ দিয়ে আসে তাহলে হজম হয় না। মানে ও তো জানেই যে ও একটা লোভী মানুষ। তো এরপর হচ্ছে কি, ও একটা ভালো মানুষ দেখে, মানে ও জানে ওর লোভ অনেক বেশি, একটু ভালো টালো দেখে ও পরে কি, মানে একটা পর্দা দিয়ে আলাদা করে রাখে, এর জন্য হচ্ছে কি ওর হজম হয় না। ও দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে, মানে কি কি হইতে পারে, একটা হতে পারে অক্সিজেনের অভাব হইতে পারে, আর আরেকটা কি হতে পারে, পর্দাটা নষ্ট হয়ে গেলে আশেপাশে অঙ্গাণু নষ্ট হয়, তখন ও আর লোভ সম্বরণ করতে পারে না, যে আমি ভালো মানুষ ছিলাম, তুমি আমাকে মানে হচ্ছে ভালো থাকতে দাও না, এই কারণে আমি একদিন সব খেয়ে ফেলবো। কখনো কখনো প্রশ্নই। এখন আসো, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো কিন্তু পড়ে ফেলছি। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দেখো ঝিল্লিবিহীন কিছু সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে যেটা ঝিল্লি থাকে না। কোষ কঙ্কাল, তুমি যদি হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমোলেমাকে যদি ক্রস করে যাও,
তাহলে তুমি কি পাবা? হচ্ছে কোষ কঙ্কাল, যেমনটা মানুষের বডিতে আমরা দেখে থাকি সব ছাড়ায় টাড়ায় ফেলার পরে তারপর আমরা স্কেলেটন দেখতে পাই। সেটাতে কি হয়? লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু থাকে, দড়ি 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 টাইপের বস্তু থাকে, যেগুলো হচ্ছে জালের মধ্যে আপনার ছড়ায় থাকে। অবশ্যই কোষটাকে ধরে রাখি তো কোষ কঙ্কাল, ও তো ছড়ায় থাকবে। কি কি থাকে? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। কয়টা ফিলামেন্ট হতে পারে? মাইক্রোফিলামেন্ট কিংবা রাইবোজোম, রাইবোজোম জিনিসটাও সুপার ইম্পর্টেন্ট, কারণ রাইবোজোম জিনিসটা লাগে। রাইবোজোম হচ্ছে দুইটা কোষে তুমি পাবা। এরা হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাহীন। এরা কি করে? প্রোটিন দেখছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিজে কিন্তু ঝিল্লি বলা, কিন্তু থাকে কার সাথে? ঝিল্লি ছাড়া রাইবোজোমের সাথে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এটা এটা কি করতেছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটিন রাইবোজোম যেহেতু প্রোটিন সংশ্লেষণ করে, তার মানে কি তারা পলিপেপটাইড চেইনকেও অ্যাড করে। এছাড়া কি করে? বিভিন্ন ধরনের এনজাইম ওরা সাপ্লাই করে। উৎসেচক বা এনজাইমের কাজ কি? দেখো, প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় গতি বাড়িয়ে দেওয়া। উল্লেখ্য, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্ট্রোমাতেও রাইবোজোম থাকে। আমরা দেখছিলাম না যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আমরা একটু ঘুরে আসি, আবার আসো, আগে প্লাস্টিকটা দেখে নিই। প্লাস্টিকের এখানে কি ছিল রাইবোজোম? এই তো দেখো, রাইবোজোম ছিল। আর কি? আর মাইটোকন্ড্রিয়াটা দেখে আসি একটু এখন। আসো, এই যে দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছিল রাইবোজোম। এই যে দেখো, রাইবোজোম ছিল, তোমাদেরকে প্রমাণ করে কি? কংগ্রাচুলেশন, যে তোমাদেরকে আমি প্রমাণ করেছি। তো দেখো এখানে কি আছে, যে এখানে থাকে যেগুলো ওই অঙ্গাণুসমূহ নির্দিষ্ট ডিএনএ, বিভিন্ন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে, নিজের নিজের ডিএনএ আছে। তো এদের হচ্ছে সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ অংশ নেয়। মানে ওর যে ধরনের সংকেত বা কোড থাকে, আমাদের তো সবার কোড এক না। আমার জিনের কোড আর তোমার জিনের কোড, আমার জিনের কোড আর বিড়ালের জিনের কোড তো এক না। তো এই কারণে ওরা যে যেটা কোড সেটা অনুযায়ী অংশ নেয়। ঠিক তেমনই একটি ব্যাকটেরিয়া, ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষে সাইটোপ্লাজমে স্থিত রাইবোজোম ওই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে। মানে আমরা যে যার সেই জেনেটিক কোড অনুসারে আমরা হচ্ছে গিয়ে ওই রাইবোজোম সংশ্লেষণ করে আর কি। জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে একদম স্বাধীনভাবে বসবাস করতো, তার সপক্ষে এটিও একটি প্রমাণ। এই যে এই কোষের অংশ হয়ে ওঠার আগে দুইটা অঙ্গাণু, কি কি দুইটা অঙ্গাণু স্বাধীনভাবে চলতো আর কি। তো এটা একটা প্রমাণ। তার মানে কি ওরা ইন্ডিপেন্ডেন্ট ছিল। মানে ওর যা মন চাইতো ও হচ্ছে অমনি অমনি, মানে ওর যেভাবে হচ্ছে কি করতে মন চায় ও সেভাবেই করে। মানে ও হচ্ছে ব্যাকটেরিয়াতে যেভাবে করে ওভাবে মানুষের জন্য করে না। তো এই জিনিসটা বুঝতে পারছি যে যে দুটো অঙ্গনে একসময় স্বাধীনভাবে বসবাস করতো, অন্যের অংশ হয়ে ওঠার আগে, এটা সম্পর্কে এটা একটা প্রমাণ। সেন্ট্রোজোম। এখন সেন্ট্রোজোম জিনিসটা কি? এই যে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল, এই জিনিসগুলো বাচ্চারা অনেক কনফিউজ হয়ে যায়। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে এটা কি প্রাণী কোষের বৈশিষ্ট্য? ও আমি তোমাকে তখন বলি নাই যে প্রাণী কোষের বৈশিষ্ট্য সবসময় প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। এটা কিন্তু একটা মেজর পার্থক্য। তো সেন্ট্রোজোমটা কি? প্রাণী কোষের বৈশিষ্ট্য। তো কি হয়? নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে মাঝে মাঝে দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু, ওই যে নলের মতো দেখতে পাওয়া যাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? সেন্ট্রিওল বলে। তো এটা হচ্ছে কি সেন্ট্রিওল, মানে এই যে লম্বাকার দণ্ডাকার, এই যে এইটুক, এটা হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় একটা থকথকে টাইপের তরল থাকে, যেটা বলে সেন্ট্রোস্ফিয়ার। এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে কি বলছে? সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোসোম বলা হয়। এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। সেন্ট্রোসোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজন, সেন্ট্রিওল তো কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। কে অ্যাস্টার রে তৈরি করে? সেন্ট্রোস্ফিয়ার নো, সেন্ট্রোসোম না, সেন্ট্রিওল অনলি। এছাড়া কি করে? স্পিন্ডল যন্ত্র কোন সময় তৈরি হয়, কোন ফেজে? প্রোফেজ, প্রোমেটাফেজে। কি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরিতেও সেন্ট্রোসোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি করে। কাজগুলো হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট। তুমি যদি বলো এত কিছু করতে পারবে না, আমি বলবো আপনি শুধু, ভাইয়া আপু তুমি শুধু হচ্ছে গিয়ে সেন্ট্রিওল সেন্ট্রোসোম এগুলো মানে কি বলে কাজগুলো পড়ো, শুধু কাজ। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলছিলাম না, যেটা কেন্দ্রে থাকে সেটাই হচ্ছে কেন্দ্রিকা, এবং যেটা কেন্দ্রিকা সেটাই নিউক্লিয়াস। জীবকোষে প্রোটোপ্লাজম নির্দিষ্ট পর্দা ঘেরা একটা পর্দা থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে। সেটার মধ্যে মধ্যে ক্রোমোজোম বহন করে। কে? নিউক্লিয়ার প্লাজম বহন করে। কি করে? সুস্পষ্ট একটা বস্তু দেখা যায়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কেমন আকৃতি হতে পারে? গোলাকার, ডিম্বাকার বা নলাকার। সিভ কোষ খুব ইম্পর্টেন্ট, খুব ব্যতিক্রম। সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। এবং স্তন্যপ্রাণীদের যে লোহিত রক্তকণিকা, এটা নিউক্লিয়াস থাকে না, একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে না।
নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। বংশগতির বৈশিষ্ট্য অবভিয়াসলি থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে যেটি কোড থাকে, তো সেটার মধ্যে বংশগতির বৈশিষ্ট্য থাকবেই। এটি কোষ সংকরিত বিপাকীয় কার্যাবলী সহ সব ধরনের কোষ বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সংকরিত নিউক্লিয়াসে কি কি অংশ দেখা যায় এটা আমরা দেখতে পাবো এখন। সরি। তো দেখো এখানে আমি একটু নিউক্লিয়াসের ডাইসেকশনটা দেখি। দেখো এই যে এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সবার আগে থাকে নিউক্লিয়ার মেমব্রেন। অনেকগুলো নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন মিলে মাঝখানে হচ্ছে একটা রন্ধ্রের মতো জায়গা থাকে, একটা ছিদ্রের মতো জায়গা থাকে, যেটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এটার মধ্যে দিয়ে পানি বা হচ্ছে কি অন্য ধরনের খনিজ পদার্থ, গ্যাস এগুলো পরিবাহিত হয়। নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে নিউক্লিয়াসকে প্রোটেক্ট করা। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার রন্ধ্র পার হয়ে যে জায়গাটার মধ্যে নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু ভেসে থাকে সেটাকে বলে নিউক্লিওপ্লাজম। মানে প্লাজমা টাইপের একটা জিনিস। আমরা করোনার সময় মনে আছে যে আমাদের কি লাগতো, সবচেয়ে রক্ত রস লাগতো না প্লাজমা লাগতো। ওই তো অর্ধ তরল বা হচ্ছে কি মানে একদম জেলি জেলি টাইপের আর কি। তার মধ্যে হচ্ছে কি নিউক্লিওলাস, যেটা হচ্ছে গিয়ে লেগে থাকে কার সাথে, ক্রোমোজোমের সাথে। আর হচ্ছে কি ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিওলাসের সাথে হচ্ছে গিয়ে আটকে থাকে। এখন দেখো নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসকে ঘিরে রাখা যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটা কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই ঝিল্লি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়, লিপোপ্রোটিন, এটাও মনে রাখতে হবে। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। পরীক্ষায় নিউক্লিয়াসের ব্যাখ্যা চাইলে কি আপু গদবাদা লিখবো, বাংলা গল্প নো। আমরা পয়েন্ট করে সুন্দর করে টু দা পয়েন্টে বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো, যাতে করে 3-এ 3, 4-এ 4 থাকে। তো তারপর কি হয়, এই ঝিল্লির মাঝখানে কিছু ছিদ্র থাকে যেটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের মধ্য দিয়ে কি হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু হচ্ছে চলাচল করে। মানে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস আর হচ্ছে এখানে তো সাইটোপ্লাজম, এই যে এই জায়গাটা ধরো হচ্ছে, এটা হচ্ছে কোষ। একটা ডায়াগ্রাম, এটা ধরো কোষ, এটার মাঝখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে দিয়ে হচ্ছে কি সবকিছু চলাফেরা করে। তো কি হয়, এই ছিদ্রের মধ্যে দিয়ে সাইটোপ্লাজম আমাদের চলাচল করে, নিউক্লিয়াস ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে, অবভিয়াসলি মানে হচ্ছে একদম আলাদা করে ফেলে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো বস্তু বা রস থাকে, আমি বলছি কিনা। এটাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। বাংলা পড়তে বলতেছি কেন বাবু, ইংলিশ পড়তে বলতেছি কেন? কারণ হচ্ছে এমসিকিউ তে দিয়ে দেয়, সৃজনশীলে দিয়ে দেয়, তখন আমরা কি করবো, তখন যদি আমরা বাংলাটা না জানি বা ইংলিশ টার্মটা না জানি তখন আমরা একটা সিঙ্গেল সৃজনশীলে অ্যান্সার করা যায় না এই কারণে। নিউক্লিওপ্লাজমে কি কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক মানে এনজাইম, ধরে মিনারেলস থাকে। তো এগুলো একটু পড়বো। নিউক্লিওলাস দুটার মধ্যে কিন্তু, নিউক্লিয়াস আর নিউক্লিওলাস দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোসোমের সাথে যেটা গোলাকার বস্তু একটা লেগে থাকে সেটা নিউক্লিওলাস বা কেন্দ্রিকা অণু বলে। এগুলো একদম মনে রাখতে হবে। কেন্দ্রিকা অণু মনে রাখতে হবে, কেন্দ্রিকার যে অণু, কেন্দ্রিকা রস, রস শুনলেই বুঝবা প্লাজমা মানে হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্রোমোসোমের রং অগ্রাহী অংশ মানে হচ্ছে ক্রোমোসোমের সাথে সাথে রঙিন হয় বিভিন্ন ধরনের। তোমার ফর্মুলা দিলে ওরা হচ্ছে রং ধারণ করে। অনেক যে প্রোফেস প্রোমেটোফেসে ওরা হচ্ছে রং ধারণ করে ওটা মোটাসোটা হয়ে যায় জল বিয়োজনের কারণে, তাই না? তো যে জায়গাটা হচ্ছে রং থাকে না, যে জায়গাটা হোয়াইটিশ থাকে, ওই জায়গাটাতে হচ্ছে কি নিউক্লিওলাসটা থাকে। তো রং অগ্রাহী অংশ থাকে। এরা কি করে, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এরা কি করে, রাইবোজোম সংশ্লেষণ করে। খুবই ইম্পর্টেন্ট, কোনটা টিএনএ প্রোটিন কিনটা, কোনটা আরএনএ প্রোটিন, কোনটা লিপোপ্রোটিন, এগুলো একদম ঝাড়া ঝাড়া ঝাঁকানাকা মুখস্থ, বইয়ের মধ্যে একটা স্টিকি নোট লাগায় একদম সুন্দর করে লিখে ফেলবো। ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু চাইলে আপু তোমাদেরকে লিখে দিতে পারতাম, কিন্তু আমি আমি চাই যে তোমরা একটু হার্ড ওয়ার্ক করো, যাতে করে হচ্ছে কি তোমরা মানে মনে থাকে। কারণ লিখলে তুমি যদি একবার হচ্ছে কি একটা জিনিস লিখো, সেটা হচ্ছে কি, আমরা পিচ্চিকাল থেকে পড়ি, আমাদের বাবা মা বলে না যে একবার লেখা সেটা হচ্ছে 10 বার পড়ার সমান। তাই হচ্ছে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা নিজেরা কোন রেডিমেড শিট, এখন তো বর্তমানে স্লাইড ফ্লাইড দিয়ে দিয়ে ছেলেমেয়েদের অবস্থা মানে খারাপ করে ফেলতেছে। মানে এটা তো আমরাই করি, এটা তো আমাদেরই দোষ যে আমরা হচ্ছে স্লাইড দিয়ে দিই এবং পরে হচ্ছে ছেলেমেয়েরা ক্লাস করে না, ক্লাস না করে হচ্ছে করে। ক্লাস করবা কখন, যখন তোমার কাছে সময় থাকবে, প্রপার টাইম থাকবে, তখন তুমি ক্লাস করবা। আর ওয়ান শট জিনিসটা কাজের জন্য, এগুলো নিয়ে আমি একটু গল্প করবো একটু পরে। তো এগুলো আমি হচ্ছে একটু, তো রাইবোসোম সংশ্লেষণ করে আমি তো বললাম। এখন দেখো ক্রোমাটিন চালিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাহলে কি বিভাজন চলছে না এমন সময়, এমন কোষের যার বিভাজন চলছে না, খুব ইম্পর্টেন্ট লাইন, বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জটপাটিয়ে থাকতে দেখা যায়। যখন বিভাজন চলে তখন কিন্তু বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, তখন কিন্তু ক্রোমাটিন জালিকা আকারে থাকে না, মানে বা হচ্ছে গোছা গোছা আকারে থাকে না, কিংবা সুতা সেলাই করে যদি গুটির সাথে বেঁধে না রাখো তখন হচ্ছে স্ক্যাটার্ড হয়ে থাকে, ওভাবে থাকে না। তখন কিন্তু ওরা হচ্ছে একটা শেপ নেয়। তোমরা ক্লাস 8 এ
পড়ছো। তো এই সুতাগুলোকে কি বলা হচ্ছে? ক্রোম্যাটিন। ক্রোম্যাটিন তথা ক্রোমোজোম মূলত কি ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা জেনেটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ সমূহ বংশ পরম্পরা সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। চলন্ত অবস্থায় সিলিং ফ্যানের ব্লেড গুলো যেমন অসম্ভব বিভাজন চলছে না, এমন নিউক্লিয়াসে ক্রোমাটিন তন্তু বা সুতা বুঝতে তেমন অসম্ভব। তোমরা যদি ব্লেড দেখে থাকো, আমি যদি এখন তোমাদের ফ্যানটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম। ব্লেড যখন তুমি ঘুরতে থাকো, এখন তো ক্লাস করতে অবশ্যই ফ্যানের নিচে, ফ্যানের দিকে তাকায় দেখবা যে গুনতে পারো কিনা। আমি তো গুনতে পারতেছি না, ঠিক তেমনই তুমি গুনতে পারবে না। ঠিক তেমনই ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু ওভাবেই থাকে। জট পাকিয়ে থাকা সেই আলাদা তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। ক্রোমাটিন তন্তুগুলোকে জট পাকিয়ে থাকা অবস্থা কি বলা হয়? নিউক্লিয়ার রেটিকুলাম। সো ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের সময় সেই জট কিছুটা খুলে যায় এবং ক্রোমাটিন গুলো তখন আরো মোটা এবং খাটো হয়। বললাম না, একদম মুটকো হয়ে যায় আমার মতো। সুকেন্দ্রিক কোষের ক্রোমাটিন গুলোকে তখন আলাদা আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়। কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিন গুলোর আরেক নাম হচ্ছে ক্রোমোজোম। এই যে একদম ডিস্টিং ডিফারেন্স, কোনটাকে ক্রোমাটিন জালিকা বলা হচ্ছে, কোনটাকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হচ্ছে, কোনটা হচ্ছে কি ক্রোমোজোম হচ্ছে, এগুলো একদম পার্থক্য পুরোপুরি লিখে ফেলতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, যখন হচ্ছে কি একদম ব্লেডের মতো থাকে তখন কিভাবে থাকে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকার মতো থাকে না। এই যে দেখো এখানে হচ্ছে ক্রোমাটিন, মানে যখন হচ্ছে একদম জট পাকায় থাকে তখন হচ্ছে ক্রোমাটিন তন্তু বা সুতা হিসেবে থাকে। আবার যখন হচ্ছে গিয়ে তোমার যখন হচ্ছে জট পাকিয়ে থাকা ওই তন্তুগুলোকে আলাদা আলাদা করা হয়, তখন সেটাকে কি বলা হয়? ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। আবার ওই জটটা যখন খুলে খুব মোটা এবং খাটো হয়, তখন যখন তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, তখন সেটাকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম। বিভাজনের মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো বোঝা যায়। মেটাফেজে একদম সুস্পষ্ট ভাবে দেখা যায়, একই মেরুতে থাকে এরা, একদম প্রপারলি দেখা যায়। মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোড় গঠন করে, মানে হচ্ছে মানে তারা ডিফারেন্ট হয়ে যায়, তখন আলাদা আলাদা জোড় গঠন করা অর্ধেককে বলা হচ্ছে ক্রোম্যাটিড। মানে হচ্ছে একদম দৈর্ঘ্য বরাবর বিভাজন হয়ে যায়, ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম যোগ গঠন করে। তো ক্রোমাটিডের প্রায় প্রতিটি অংশে একটি মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অংশ চলে। এই যে দেখো এরা আলাদা হয়ে যাবে, এই দুটো কিন্তু এই বরাবর আলাদা হয়ে যাবে, কিন্তু এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে কি? এই জায়গাটাকে বলা হচ্ছে আমরা সেন্ট্রোমিয়ার বলতেছি। কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবুল এসে যুক্ত হয়, মানে হচ্ছে এই যে এই জায়গাটা, যে জায়গাটায় হচ্ছে কি তোমার মাইক্রোটিউবুল এসে যুক্ত হয়, এই জায়গাটাকে বলা হয় কি মানে কাইনেটোকর মোটর প্রোটিন। এটা কিন্তু একটা মোটর প্রোটিন। এই জায়গাটায় এসে হচ্ছে কাইনেটোকর মোটর প্রোটিন যুক্ত হয়। আপু অনেক বেশি জায়গাটাকি করি না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আসলে অনেক জায়গাটাকি করতে হয়। তো এই যে কাইনেটোকর মোটর প্রোটিন, তারপর প্রোফোর দশা দেখা যায় এই সময়, তারপর এটা হচ্ছে ওদের ক্রোমোসোমের নৃত্য বা এদের ড্যান্সিং ফেজ মেটাফেজে দেখা যায়, ঠিক আছে? প্রো মেটাফেজে দেখা যায়। কোষ বিভাজনের অবস্থায় সেন্ট্রোমিয়ারের যে অংশ স্পিন্ডল তন্ত্রের মাইক্রোটিউবুল এসে যুক্ত হয়, তাকে বলা হচ্ছে কি কাইনেটোকর। এটা কি? মোটর প্রোটিন। একবার তো বললাম। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডের দুইটি অংশ হচ্ছে বাহু বা আর্ম। আমি দেখাই তোমাদেরকে, তারা বুঝে। ওকে, এখন বুঝতে আসে। তো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার না? সেন্ট্রোমিয়ারের মধ্যে এইটা একটা বাহু, এই যে এটা একটা বাহু, আর এটা একটা বাহু, এইভাবে করে যুক্ত হয়, মানে ক্রিস ক্রস করে। মানে যেমন ধরো দুইটা সুতাকে তুমি ক্রস করছে, মাঝখান দিয়ে একটা ক্ষেত্র দিয়ে একদম ক্রস বানায় ফেলছে, ওইটাই হচ্ছে কি তোমার আর্ম। অ্যানাফাস দশায় আমরা কি কি পাই? ভিএল জে আই এই হিসেবে পাই, তাই না? তো ওইখানে ওইখানে কি হয়? সেন্টিমিটার বরাবর হচ্ছে ক্রোমাটিড জোড়া দুটো বিচ্ছিন্ন হয়ে যায়, এভাবে করে আলাদা হয়ে যায়। তখন প্রত্যেকটা ক্রোমাটিডই একটা ক্রোমোজোম, মানে এইটুকুকে হচ্ছে একটা ক্রোমোজোম ধরা হয়। এই ব্যাপারে তৃতীয় অধ্যায় আরো বেশি জানতে পারবো, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন দেখ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা, এক একটা কোষের তো বিভিন্ন ধরনের ভূমিকা থাকে। তো দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিকা আছে, যে উদ্ভিদ কোষের বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ পরিচালিত হয়। একেবারে প্রথম দিক থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো সব ধরনের কার্যকলাপ, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, প্রজনন সবকিছু কোষের মাধ্যমে হয়। বহুকোষী প্রাণীর দেহ কোষের সাথে বৃহৎ বিভিন্নতা রয়েছে, তাতে আছে বুঝি। তো দেখো আজকে আমাদের কোষ পার্টটা পুরোপুরি শেষ, একদম আমরা পুরোপুরি। আজকে স্লাইড তুমি যদি দেখো, এই স্লাইডটাই মোটামুটি আমাদের এখানে আছে। দেখো এখানে আমরা সবকিছু দিয়ে রাখছি। কোষ ঝিলিক নিউক্লিয়াসের মধ্যবর্তী জেলের মতো অংশ কাজ কি, কোষ অঙ্গাণুগুলোকে ধরে রাখে, রাসায়নিক কাজ কি সম্পন্ন করে। নিউক্লিয়াস কি কি আছে? নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওলাস, ক্রোমাটিড, জালিকা। নিউক্লিয়ার ঝিল্লির মধ্যে কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র চলে আসছে। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো একসাথে, কিন্তু মেজরিটি হচ্ছে এই তিনটা ভাগে ভাগ করে। কিন্তু আমরা যখন ডিটেলডে বলি তখন বলি পাঁচটা ভাগে। তো তখন কি হয়? কাজ কি? কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে, বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ রাখে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। মনে রাখবো কি, নিউক্লিয়াস হচ্ছে কি কোষের ব্রেন বা মস্তিষ্ক। তো এখানে দেখো একটা পুরা পোস্টার আছে। তো এইটা হচ্ছে একদম তোমাদের জন্য কি কি একদম মানে
ছোট থেকে ছোট মানে ইনফরমেশন যেটা হচ্ছে কি একদম মানে বেসিক ইনফরমেশন সেটা দিয়ে রাখা হচ্ছে। ওকে, এখন দেখো কোষ বিভাজন, এটা তোমরা থার্ড চ্যাপ্টার পড়বা, তাও হচ্ছে কি একটু দেখতে পারো, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। কোষ বিভাজন মানে একটা থেকে নতুন একটা কোষ সৃষ্টি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে হয় চারটা কোষ। তো দেখো এখানে হচ্ছে কোথায় ঘটে কি ঘটে না ঘটে, কি উদ্দেশ্য আমাদের, তো এগুলো হচ্ছে জানতে হয়। তো আজকের মতো তোমাদেরকে থ্যাংক ইউ, বারাক ওবামা তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে। এবং যেটা বললাম যে ওয়ান শট ক্লাস তারাই করতে পারে। ওয়ান শট ক্লাসের উপকারিতা আছে কিছু, যেমন রিভিশন ফেজের জন্য ওয়ান শট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। যে তোমার কাছে ক্লাস করার সময় নেই, তখন তুমি ওয়ান শট ক্লাস করতে পারো। কিন্তু ওয়ান শট ক্লাস করে তুমি এক্সপেক্ট করবা না যে তুমি একদম সব পারবা বা সব ওখান থেকেই আসবে, তাই হয়তো কমন আসে। কিন্তু তুমি 100% বুঝবা বা 100% পারবা। একটা ডিটেইলড ক্লাস আমি যদি আজকে ক্লাসটা ওয়ান শটে নিতাম, চাইলে আমি পুরো চ্যাপ্টারটা কভার করতাম 1 ঘন্টায়। তো 1 ঘন্টার মধ্যে আমার ওয়ান শট ক্লাস শেষ। আর আমার আজকে করানো হচ্ছে প্রত্যেকটা পার্ট, একটা কোষের পার্টই শুরু আমার মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার মতো টাইম দেওয়া লাগছে। তো ডিটেলড ক্লাস আর হচ্ছে ওয়ান শট ক্লাসের মধ্যে একটা ডিস্টিং ডিফারেন্স আছে। তাই হচ্ছে পরীক্ষার আগ দিয়ে চেষ্টা করবা একদম শর্টে ক্লাস শেষ করতে। তখন হচ্ছে 13-14 ঘন্টা 26 ঘন্টা ক্লাস করে আলটিমেটলি কোনো লাভ নেই। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস।